সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার এবং প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের কার্যকলাপ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর আওতায় গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে সরকার। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। বিবৃতির বরাত দিয়ে তিনি জানান, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেন। বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এই ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিগত আওয়ামী লীগের সময় হওয়া গুম খুনের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ এটা প্রমাণিত যে শেখ হাসিনা এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী। শেখ হাসিনা এসব গুমের জন্য দায়ী, তার বিচার অবশ্যই হতে হবে, এদেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। আজকে এই প্রত্যাশা করব যে আমাদের এই শিশুগুলো যারা পিতা হারিয়েছে, বোনেরা যারা ভাই হারিয়েছে, মায়েরা যারা সন্তান হারিয়েছে, তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই সরকার চেষ্টা করবে বের করে নিয়ে আসার। যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, কিন্তু এর চেয়ে ভয়াবহ মর্মন্তুদ যে অপরাধ, সে অপরাধ আর কিছু হতে পারে না। এই অপরাধ আমরা সবাই জানি যে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তাই আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় রাজনীতি। আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্যে মোদী সরকারের বাংলাদেশি নীতি প্রশ্নের মুখে। কেন হাসিনাকে ফিরিয়ে দেয়া হচ্ছে না, এই প্রশ্ন এখন শুধু ভারত নয়, আন্তর্জাতিক অঙ্গনেও। রাজনৈতিক আশ্রয় নাকি কূটনৈতিক বোঝা, এই বিতর্কের কেন্দ্রে এখন শেখ হাসিনা। বিস্তারিত তুষার ইসলামের ডেস্ক রিপোর্টে। शेख हसीना को ऐसा कर लिए कि बांग्लादेश को भूल गए, शेख हसीना को याद कर लिए। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তাকে ঘিরেই এবার ছড়িয়ে পড়েছে নতুন রাজনৈতিক ঝড়। মুখ খুলেছেন ভারতের আলোচিত সাংসদ ও মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বাংলাদেশ हमारा पड़ोसी है। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি দাবি করেন, ভারত যদি সত্যি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তবে শুরু করা উচিত শেখ হাসিনাকে দিয়েই। প্রশ্ন ছুড়ে তিনি বলেন, কেন আমরা হাসিনাকে আশ্রয় দিয়েছি, তিনিও তো একজন বাংলাদেশি। তার এই মন্তব্যে মুহূর্তেই দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। মোদী সরকারের বাংলাদেশি বিতাড়ন নীতি নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের ধরপাকড় করে সীমান্তে নোম্যান্সল্যান্ডে ফেলে আসা হচ্ছে। আর এ সময় তিনি হাসিনার প্রসঙ্গ টেনে সরকারকে অস্বস্তিতে ফেলেন। ওয়াইসি আরো সতর্ক করেন, বিহারে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া প্রকৃত নাগরিকদের নাগরিকত্ব প্রশ্নে ফেলে দিতে পারে। তার আশঙ্কা, বিশেষ করে মুসলিম ভোটারদের নামই বেশি বাদ পড়ছে। নির্বাচন কমিশনের নির্দেশনাও তার কাছে ভয়াবহ ফাঁদ হয়ে উঠতে পারে, কারণ সন্দেহজনক মনে হলেই কোনো নির্বাচনী কর্মকর্তা নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারেন।
তিনি স্পষ্ট করে বলেন, ঢাকায় ঘটে যাওয়া গণ অভ্যুত্থান ভারতকে মেনে নিতে হবে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গড়তে হবে সম্পর্ক, অথচ আমাদের দেশে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি প্রতিদিন বিবৃতি দিয়ে পরিস্থিতি জটিল করছেন। ওআইসির এই বক্তব্য শুধু ভারতের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন প্রশ্ন তুলেছে। শেখ হাসিনার আশ্রয় কি ভারতের জন্য নিরাপত্তা নাকি রাজনৈতিক দায়ে পরিণত হচ্ছে? আর সত্যিই কি তাকে ঘিরে শুরু হতে পারে বাংলাদেশি বিতরণের নতুন অধ্যায়? তুষার ইসলাম, জাগো নিউজ। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি। অ্যানি বলেছেন, তারেক রহমান সাহেব জিয়ার স্বপ্ন লালন করে, খালেদা জিয়ার আপোষহীন স্টাইলে কাজটা করার চিন্তা করেন। তারেক রহমানের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, বক্তব্য চেঞ্জড। সুতরাং আগের রাজনীতি চলবে না, 17 বছরের ট্রেন্ড চলবে না। নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে। তারেক রহমান একটা নতুন রাজনীতি উপহার দিবেন, নতুন একটা সমাজ ব্যবস্থা উপহার দেবেন। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। আলেকজান্ডার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করবো আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। রাজনীতি করি, নেতৃত্ব নিই ইনকাম করার জন্য না, এটা চলবে না। রাজনীতি করবে সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান, পদ নিবেন এবং পদের পিছনে কি কাজ করতে হবে, কি দায়িত্বটুকু পালন করতে হবে বুঝে নেবেন, বুঝে দিবেন। এটা তারেক রহমানের কথা, আমার কথা নয়। আমরা সবইও করে সম্মান দিয়ে এসেছি বলেই আজকে এই সম্মানের জায়গায় এসেছি। সুতরাং কেউ নেতা হয়ে ওই মোড়লগিরি করব, এই ভাব থেকে সরে আসতে হবে। কারণ দেশ গড়ার চ্যালেঞ্জ আমরা হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষে হিমেল মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। শুক্রবার বেলা 11টায় এই ঘটনা ঘটে। নিহত হিমেল সদর উপজেলার বৌলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি জেলা যুবদল নেতা আলী আব্বাস রাজনের খালাতো ভাই। গুলিবিদ্ধ রাজীব তার বড় ভাই। পুলিশ ও দলীয় সূত্র জানায়, জেলা যুবদলের সহতথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কুপিয়ে জখম করা হয় হিমেলকে। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আধিপত্য নিয়ে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুনেছি একজন নিহত হয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুই পক্ষ এমদাদ আর রাজনের মধ্যে একটা মারামারি হয়। মারামারি হওয়ার পরে উভয় পক্ষের মধ্যে আহত হয়। রাজনের পক্ষে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে এলাকা উত্তেজিত সৃষ্টি হয়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ নিয়ন্ত্রণে আনি পরিবেশ শান্ত আছে। এটা আটক বলা যাবে না। এই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য 8 জনকে নেওয়া হয়েছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে পর্যটকদের উপস্থিতি একেবারেই কমে গেছে। শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্ট ও হোটেল রিসোর্ট ঘুরে দেখা গেছে, পর্যটক শূন্য কুয়াকাটায় অনেক হোটেল ফাঁকা পড়ে আছে, বেচাকেনাও কম। হোটেল ব্যবসায়ীরা জানান, প্রতি শুক্রবার সাধারণত পর্যটকের চাপ থাকে, তবে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত এবং টানা বৃষ্টির কারণে পর্যটকরা আসছেন না। কেউ কেউ ফোনে আবহাওয়া সম্পর্কে খোঁজ নিলেও শেষ পর্যন্ত আর বুকিং কনফার্ম করেননি। কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, বেশিরভাগ পর্যটক পরিবার নিয়ে আসেন, তাই বৃষ্টি হলে তারা আসতে চান না। সতর্ক সংকেত থাকায় অনেকে ভয় আসছেন না। ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সতর্ক সংকেতের কারণে সৈকতে মাইকিং করে গোসলে নামতে নিষেধ করা হচ্ছে।
টহল জোরদার করা হয়েছে। পটুয়াখালী আবহাওয়া কর্মকর্তা মাহবুব সুখী বলেন, গত 24 ঘন্টায় 55.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমন আবহাওয়া আরও 2-3 দিন থাকতে পারে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 1.5 দশক পর দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের পথে ঢাকা ইসলামাবাদ। 3 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলোচনা হবে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে। তবে টেবিলে থাকছে 71-এর দায়ে আটকে পড়া নাগরিক ও অবিভাজিত সম্পদের মতো 3 ঐতিহাসিক অমীমাংসিত ইস্যুও। সফর ঘিরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন মোড়ের ইঙ্গিত। প্রায় 15 বছর পর নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পথে ঢাকা ইসলামাবাদ। গেল এপ্রিলে ঢাকায় বৈঠক হয় দুই দেশের পররাষ্ট্র সচিবদের। ওই বৈঠকে 9 দিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় কাশ্মীর ইস্যু। অবশেষে স্থগিত হওয়া সেই সফর শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাকিস্তানের মন্ত্রিসভার এটি 3য় সফর। এপ্রিলে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকটিতে দেখা হয়েছিল 1.5 দশকের স্থবিরতা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ হিসেবে। আর ইসহাক দারের সফরটি পুনরুজ্জীবনের ধাপটিকে এগিয়ে নিয়ে রাজনৈতিক স্তরে তা নিবিড় করার ইঙ্গিত দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সফরের দ্বিতীয় দিনে রোববার অর্থাৎ 24 আগস্ট সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5 থেকে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির তালিকায় রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। চূড়ান্ত হওয়া এমওইউগুলো হচ্ছে দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা। এছাড়া এদিন বিকেলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। কূটনৈতিক সূত্রে জানা গেছে 3 দিনের এই সফরে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। এরই অংশ হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন। এর পাশাপাশি জামাতে ইসলামের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ইসহাক দারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করা সহ দ্বিপক্ষীয় নানা বিষয় থাকবে আলোচনার টেবিলে। পররাষ্ট্র সচিবদের বৈঠকের ধারাবাহিকতায় এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে জোর দেবে বাংলাদেশ। এছাড়াও দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনার টেবিলে থাকবে অমীমাংসিত 3 ঐতিহাসিক ইস্যু, যার মধ্যে রয়েছে 71-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্যের উপর বিশেষভাবে জোর দিচ্ছে। এই সফরে তৌহিদ হোসেন ইসহাক দার বৈঠক শেষে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে সমঝোতা স্মারক সই হবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। ভারতকে শুল্কের মহারাজ আখ্যা দিয়ে রাশিয়ার সস্তা তেল আমদানির মাধ্যমে মুনাফা করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তার দাবি, ভারত রাশিয়ার তেল শোধন করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় উচ্চ মূল্যে বিক্রি করছে, যা এক ধরনের মানি লন্ডারিং। আর এর জেরেই আগামী সপ্তাহ থেকে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক কার্যকর হতে যাচ্ছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাভারো বলেন, রাশিয়ার আগ্রাসনের আগে ভারত রাশিয়ার কাছ থেকে তেমন কিছুই কিনত না, মোট চাহিদার 1% নয়। এখন সেই হার বেড়ে 35% দাঁড়িয়েছে। ভারতের আসলে এই তেলের প্রয়োজনও নেই। এটি মূলত মুনাফা ভিত্তিক শোধনাগার ব্যবসা।
ভারতের উপর যুক্তরাষ্ট্রের নতুন এই চাপ এমন সময় এলো যখন নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে যে তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারত সম্প্রতি রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব পুনর্ব্যক্ত করেছে ও চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমাতেও পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে বলেছেন, মার্কিনরা নিজেরাই কয়েক বছর ধরে বলেছে বিশ্ব জ্বালানি বাজারকে স্থিতিশীল করতে যা যা করা দরকার তার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনাটাও অন্তর্ভুক্ত। এরপরও ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের এই হুমকিতে নয়াদিল্লি বিস্মিত। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এবারে খেলার খবর। এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাইম শেখের। স্ট্যান্ড বাই হিসেবে আছেন সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। প্রায় 3 বছর পর টি-20 দলে ফিরেছেন সোহান। 31 বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটার সবশেষ এই ফরম্যাটে খেলেছেন 2022 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপে। সাইফ হাসানও বলতে গেলে প্রায় 3.5 বছর পর জাতীয় দলে এসেছেন। এর আগে 2023 সালের অক্টোবরে হাংজুতে জাতীয় দলের ব্যানারে এশিয়ান গেমসে খেললেও সেটি আদতে ছিল এ দল। 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর শুরু হবে। তার 30 আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আছে বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।